ওকে, ফুড হ্যাবিট যদি বলি আমি খুবই ইনকনসিস্টেন্ট। সেটা হচ্ছে যে যখন আমি ডায়েটে থাকি তখন একদম প্রপার হেলদি ব্যালেন্স ডায়েট খাচ্ছি এরকম, বাট বেসিক্যালি আমি ফুডি, সো আই লাভ টু ইট। এক্স বয়ফ্রেন্ডের সাথে হঠাৎ লিফটে দেখা হয়ে গেলে কি করবেন? নো কমেন্ট। আচ্ছা, এই এক্সপ্রেশনটা দিবেন। নারী কোনো চাঁদ নয় যার জ্যোৎস্না দেখে সবাই মুগ্ধ হবে। নারী হলো সূর্য যার দিকে চোখ পড়লেই চোখ ঝলসে যায় নিমেষেই। প্রিয় দর্শক, আমাদের দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন এমনই একজন যার সৌন্দর্য অনেকটা আগুন ঝরা সৌন্দর্যের মতন। প্রিয় এই ব্যক্তিত্বকে নিয়ে আমি ইন্দ্রাণী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্যান্ডেলিনার রূপকথায়। সারিকা সাবরিন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী, মডেলদের মধ্যেও অন্যতম। উপস্থাপনাও করেছেন সম্প্রতি। মডেলিংয়েই প্রথম সফলতা পেয়েছিলেন সারিকা। পরবর্তীতে হুমায়ুন আহমেদের গল্প নিয়ে নির্মিত রুমালি, আরমান ভাই, সিকান্দার বক্স সিরিজে এমনকি হানিফ সংকেত নির্মিত একাধিক নাটকে অভিনয় করেছেন। ক্যাফে ডিজায়ার ওয়েব ফিল্মে তিনি নজর কেড়েছিলেন। স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি সারিকা সাবরিন। আগুন ছড়া সৌন্দর্যের মানুষ আমার সামনে বসে আছে, আমার ভাবতেই খুবই ভালো লাগছে। কেমন আছেন? মাই গড, না একদমই না, বেশ ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আপনি আমার ভীষণ প্রিয় একজন মানুষ, আর এখন তো আপনি খুব জনপ্রিয় একজন উপস্থাপিকাও বটে অভিনয়ের পাশাপাশি। আমাকে যদি একটু হিন্টস দেন না, মানে আপনাকে প্রথমে কি প্রশ্ন করতে পারি? আমি একদমই বলবো না আমি খুব জনপ্রিয় উপস্থাপিকা, কারণ আমার মনে হয় এখন স্টিল লার্নিং, ওই প্রসেসে আছি। এমনি দিন কেমন কাটছে, সময় কেমন কাটছে? দিন আলহামদুলিল্লাহ বেশ ভালো কাটছে, সময়ও খুব ভালো যাচ্ছে। ফ্যামিলির সাথে এবং কাজ দুটো নিয়ে খুব সুন্দর একটা ব্যালেন্স আছে, মানে যেখানে আছে এখন আলহামদুলিল্লাহ। বাহ, এখন তো বাইরের ওয়েদার খুবই বাজে, খুবই গরম, আর এই সময় তো আসলে ডিহাইড্রেশনেরও সমস্যা হয়, কিন্তু আপনাকে সব সময় দেখেছি আপনার স্কিন অলওয়েজ গ্লো করতে থাকে। এর পেছনের সিক্রেটটা কি মেনটেন করেন? এর পেছনে আমি বলবো আমার একটাই যদি ভালো গুণ থাকে এই মেনটেন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি প্রচুর পানি খাই। আমি ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ করে হচ্ছে পানি খাই, এবং সারাদিন থ্রু আউট দ্য ডে আমি বেশ মানে পানিটা একটু মানে প্রপারলি খাই। সারাদিনের ফুড হ্যাবিটটা যদি একটু জানতে চাই, মানে সকাল দুপুর রাতে সারিকা কি খাওয়া দাওয়া করেন? ওকে, ফুড হ্যাবিট যদি বলি আমি খুবই ইনকনসিস্টেন্ট। সেটা হচ্ছে যে যখন আমি ডায়েটে থাকি তখন একদম প্রপার হেলদি ব্যালেন্স ডায়েট খাচ্ছি এরকম, বাট বেসিক্যালি আমি ফুডি, সো আই লাভ টু ইট। আর বাইরের খাবার হলে তো কথাই নেই। সো দেখা যাচ্ছে যখন আসলে আমি মেনটেন করছি না তখন মানে পরপর অনেকদিন হয়তো মেনটেন করা হয় না, তারপর আবার মনে হয় যে না রিয়েলিস্টিক যে হ্যাঁ চেঞ্জ লাগবে, হ্যাঁ তখন আবার হয়তো ব্যালেন্স ডায়েটে ফেরত। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। সারিকার কাছে ফিটনেস বলতে কি বোঝায়? আমার কাছে হোয়াট আই থিঙ্ক ইজ ফিটনেস ইজ বেসিক্যালি এনার্জি কতটুকু পাচ্ছি আমি সব কিছু করতে, সেটা এভরিডে অন মানে রেগুলার বেসিসে আমার লাইফে আমি কতটুকু এনার্জি পাচ্ছি কাজে কর্মে, বা কতটুকু আমার কনসেন্ট্রেশন থাকছে, দ্যাটস অলসো পার্ট অফ ইয়োর ফিটনেস। সো দ্যাটস হোয়াট আই থিঙ্ক। আর এই যে সুন্দর চুলের কি রহস্য? আমি ফার্স্টে বলেছিলাম যে আমি দ্য রং পার্সন বেসিক্যালি মনে এখানে আসতে বলার জন্য, কারণ আমি খুবই লেজি এইসব দিক থেকে, যে মেনটেন করা হয়তো যদি অয়েল ট্রিটমেন্টও করতে হয় সেটা তো মাসেও একবার করি না। লাইট, ক্যামেরা, অ্যাকশন এগুলোর সাথে আপনি অনেক বছর ধরে ইউজড, সাথে সাথে চড়া মেকআপ, চড়া লাইট, রোদ, ধুলাবালি সব কিছুই কিন্তু আমাদের স্কিন, হেয়ার এগুলো ড্যামেজ করে। এইগুলো থেকে বাঁচতে বা নিজেকে প্রোটেক্ট করতে গেলে মানে কি মেনটেন করেন, কি করা হয় এক্সট্রা? সানস্ক্রিনটা আসলে মাস্ট ইউজ করতে হয়, কিন্তু আমাদের একটা ড্রব্যাক আছে, সেটা যখন আমি শুটিংয়ে থাকছি সানস্ক্রিন একটা টাইম স্প্যান থাকে, 2 আওয়ার্স পর আবার রিটাচ করতে হয়। তো যখন আমি শুটিংয়ে থাকছি আমি তো সকালবেলা উঠে মেকআপ নিয়ে সেটে চলে যাচ্ছি, এবং আউটডোরে আমি সারাদিন আছি, 2 ঘন্টা পর পর আমার তো মেকআপ উঠিয়ে আবার রিঅ্যাপ্লাই করাটা পসিবল হয় না।
তো সেই ক্ষেত্রে সেটা মনে হয় আমাদের জন্য স্পেশালি খুব একটা অ্যাপ্লিকেবল না। ঘুমটা তো খুবই দরকার, পর্যাপ্ত ঘুম কি হয়? আর যদি কখনো কম হয় সেটা পুষিয়ে নেন কি করে? ঘুম খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে হেলথের জন্য তো অবভিয়াসলি, যেটা আমি বললাম যে ফিটনেসের একটা পার্ট কিন্তু আসলে প্রপার স্লিপ, এবং সেটা হচ্ছে একদম সাউন্ডলেসলি। আমি যে খুব বেশি কাজ করছি, 30 দিনে 30 দিন কাজ করছি তা না। সো যখন দেখা যাচ্ছে ব্যাক টু ব্যাক শুটিং থাকছে, তখন যেটা সত্যি বলতে আসলে একটু স্লিপ ডিপ্রাইভ থাকি, কারণ লেট নাইট পর্যন্ত কাজ হচ্ছে, পরের দিন আবার আর্লি মর্নিং। কিন্তু বাকি দিনগুলোতে আমরা মোটামুটি ফ্যামিলির সবাই, যেহেতু আমার বাচ্চা স্কুলে যায়, সো একটা প্রপার রুটিন আমরা মেনটেন করি। হয়তো খুব বেশি লেট নাইট করি না, হয়তো ওখানে আর্লি ঘুমিয়ে যায়, আবার আর্লি মর্নিং উঠে যাওয়া হয়, বিকজ তার স্কুল, তাকে স্কুল, সে যখন স্কুলে যায় সবাই উঠে যায় তখন। আমরা শুনেছি সারিকা সাবরিন ঘুরতে খুবই ভালোবাসে বরাবর। রিসেন্টলি কোথায় ঘোরা হয়েছে? ট্রু, আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, এবং আমি বলবো যে আমি লাকি যে আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি আমার মতনই, সেও খুব ঘুরতে ভালোবাসে। আমার মেয়েও খুব ভালো ট্রাভেল পার্টনার। সো রিসেন্টলি এখন গাইডও করে বোধহয়, কোন প্লেসে যাবে অনেক চুজও করে দেয়। ইউটিউবে দেখে হয়তো আমরা কোথাও গেলে, যেমন লাস্ট আমরা ভিয়েতনাম থেকে ঘুরে আসলাম। ভিয়েতনাম ইজ আ ওয়ান্ডারফুল প্লেস। তার কিছুদিন আগে রাশিয়াতে গেছিলাম। রাশিয়া ওয়াজ লাইক সারপ্রাইজিংলি খুবই সুন্দর, মানে আমি তো এক্সপেক্ট করি। সো ঘুরতে গেলে তো লোকাল কুইজিন ট্রাই করা হয় মাস্ট। কি কি খাবার ভালো লেগেছে, কোন কোন দেশের? আমাদের বেসিক্যালি কি হয়, টেস্ট বাডটা আমাদের বাঙালিদের খুব, আমরা স্পাইসেস খাই, সো আমরা স্পাইসি খাবার খুব পছন্দ করি। বাট রাশিয়ানরা খুবই একদম সিম্পল ফ্ল্যাট, আমাদের টেস্ট বাডের জন্য একটু আমাদের জন্য টাফ হয়েছে ওখানে মানিয়ে নিতে। আর আমি হচ্ছে খুব ভেতো বাঙালি, আমি ভাত খুব মিস করি। আমি 1-2 দিন 3 দিন পর্যন্ত পারি সাস্টেইন করতে, এরপরে আমার ভাত খেতে হবে। সো যেখানেই যাই না কেন, ঘুরে ফিরে খুঁজে বাঙালি রেস্টুরেন্ট খুঁজে আমরা যাই, সেটা যে কি দেশের যে মানে পৃথিবীর যেখানেই যাই না কেন, আমি একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে সেখানে যে আমার খেতেই হবে। মেয়েকে নাকি মুরব্বি বলে ডাকা হয়, সেটা কেন? ঘরের খবর সব বলে দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা হ্যাঁ, আমার মেয়ে বেসিক্যালি মাশাআল্লাহ, আই এম ভেরি ব্লেসড টু হ্যাভ আ ডটার লাইক হার। সে ভীষণ ম্যাচিউরড এবং খুব সর্টেড, কাম অ্যান্ড কালেক্টেড। সেই জন্য আমি বলি, ওর সাথে কথা বললে, ওর সাথে থাকলে আমার মনে হয় না কোনো বাচ্চার সাথে আছি, মানে সে, তাকে দেখলাম একটা বড় মানুষ, তো আমি ওকে জোক করে এটাকে মুরব্বি বললো, আবার উত্তর দেয় হ্যাঁ মাম্মি। সো বিষয়টা এরকমই। মেকআপ নিয়ে যদি একটু জানতে চাই, যে মেকআপ নিয়ে কি কখনো এরকম স্যাড মোমেন্ট হয়েছে যে শুটিং করতে করতে ঘাম লেগে নষ্ট হয়ে গেছে, বা খুব এক্সপেক্টেড একটা লুক আপনি আশা করেছিলেন বাট সেটা আপনি পাননি, ওই স্যাড মোমেন্ট নিয়েই আপনাকে কোনো একটা হ্যাপি সিচুয়েশনে অভিনয় করতে হচ্ছে? টু বি ভেরি অনেস্ট, এরকম কিছু মনে পড়ছে না। ইনফ্যাক্ট আমার যেটা হয় যে যখন কাজে থাকি আমি মেকআপ নিয়ে একদমই কনসার্ন থাকি না, যখন আসলে শুটিংয়ে থাকি তখন আসলে ওই ক্যারেক্টারের মধ্যে ওই জায়গায় ঢুকে যাই। আর আমি যে খুব মেকআপ কনসার্ন বা এরকমও না, হয়তো হ্যাঁ রেডি হয়ে গেলাম, কিন্তু এরপরে যখন আমি সিন করছি তখন আসলে আমি ওইটা নিয়ে বদার্ড না। তখন পারফরমেন্স কেমন হচ্ছে, আমার লাইন্স প্রপারলি মনে আছে কিনা, তখন আসলে ওইগুলোই মেইন ফোকাস থাকে। সো এমন কখনোই হয়নি যে ওইটার কারণে আমার কাজ এফেক্ট করবে, এবং আমার সাথে এরকম এমনিতে কখনো কি হয়নি। ভালো লাগে, মানে উইথ মেকআপ অর উইদাউট মেকআপ লুক, কোনটাতে বেশি কমফোর্টেবল? আমার মনে হয় মেকআপ অবভিয়াসলি মানুষের, মানে মেয়েদের স্পেশালি লুকটাকে একটু এনহ্যান্স করে, বাট মানুষ তো আসলে 24 ঘন্টা মেকআপ সহ থাকতে পারবে না। সো আমার ইউজুয়াল ডেজে যেরকম, যখন আমি কাজে থাকছি বা হয়তো ওরকম কোনো ওকেশনে যাচ্ছি, তখন প্রপার যেভাবে সবাই মেকআপ করে ওরকমই করি। বাট আমার ডে টু ডে লাইফে আমি যে খুব মেকআপ করি তা না। শপিং করতে কতটা ভালোবাসেন সারিকা? আগে বলবো অনেক শপহলিক ছিলাম, একটা সময় ছিল অনেক শপিং করতাম, বাট আমার মনে হয় আমার মেয়ে হওয়ার পর থেকে আমার শপিং এর যেই ন্যাকটা সেটা কমে ওর প্রতি হয়ে গেছে। আমি নিজের জন্য কিছু কিনতে গেলেও দেখা যায় ওর জন্য কিছু কিনে চলে আসছে। পছন্দের কোনো ব্র্যান্ড আছে কি? এরকম কোনো ফিক্স কোনো ব্র্যান্ড নেই। অনেকের তো হচ্ছে জুয়েলারিজের উপরে অনেক এফেকশন থাকে, কারো ওয়াচ কালেক্ট করতে ভালো লাগে, আর মেয়েদের তো শাড়ি খুবই কমফোর্ট একটা জোন। এখন আসলে কস্টিউম জুয়েলারি এত বেরিয়েছে, গোল্ডের প্রতি মানুষের কিন্তু অনীহা ডে বাই ডে একটু তৈরি হয়েছে। আপনার ক্ষেত্রে এটা কি? আমার ক্ষেত্রে যেটা আমি বলবো, আমি গোল্ডের জুয়েলারি বানাই কিন্তু পরা হয় না, সবই রেখে দেওয়া হয়। পরা হয় না বলতে হচ্ছে মনে হয় যাচ্ছে, মানে আমার মনেও থাকে না যে আচ্ছা আগের দিন বের করবো, আবার পরবো, আবার ওটাকে গুছিয়ে রাখো, মনে হয় লট অফ ওয়ার্ক। সো ওভাবে বানানো হয়, টুকটাক পরা হয়, যখন রিং ব্রেসলেট এগুলো আমি সবসময় পরি। হেভি কিছু আর হেভি গয়নাগুলো আসলে আমার মানে পরা হয় না। আচ্ছা, মন খারাপ থাকলে তো অনেকে, মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, অনেকে সাজতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, ডিপ্রেসড লাগলে অনেকে অনেক ফুডি হয়ে যায়, খুব খেতে ভালো লাগে। সারিকা যখন খুবই হতাশ থাকে, খুবই মন মরা থাকে বা ডিপ্রেস থাকে, তখন সারিকা কি করে?
ফুড তো একটা ফ্যাক্টরি, বাট আমার মনে হয় আমার মন খারাপ থাকলে এটা একদম ফ্যাক্ট, সেটা হচ্ছে যে আমার দিন শেষে আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করলে অটোমেটিক্যালি আমার মুড ভালো হয়ে যায়, শি ইজ মানে সাচ আ বান্ডেল অফ জয়। মানে আমার একটু মন খারাপ থাকলে ও এসে উল্টো আমাকে আদর করবে বা এরকম করবে, তখন আমার মন খারাপ আসলে বেশিক্ষণ সাস্টেইন করে না। আচ্ছা, আপনি তো সিনেমাতেও কাজের অফার পেয়েছিলেন, আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে কাজ করারও তো আপনি অফার পেয়েছিলেন, কেন করলেন না? আমি এটার উত্তর এখন জানি না, তখন হয়তো মানা করেছিলাম, তখন হয়তো কিছুটা বুঝেই মানা করেছি, কি বুঝে মানা করেছি সেটা হয়তো এখন আর মনে নেই। এখন অফার বাট তখন আমি অ্যাডামেন্ট ছিলাম যে মুভি করব না। আচ্ছা, আর এখন হচ্ছে আমি অপেক্ষা করছি, ভালো মুভি পেলে অবশ্যই করবো। এই প্রশ্নের উত্তর আমি অনেকবার দিয়েছি অলরেডি। তার মানে কি এখন কি সারিকা সাবরিনকে নিয়মিত অভিনয় দেখা যাবে? নিয়মিত বলতে গেলে কি বোঝাচ্ছে আমি জানি না, যে খুব রেগুলার কাজ করছি তা না, বাট আমি বেছে বেছে ভালো কাজ করার চেষ্টা করছি। বাহ, আমরাও সেই অপেক্ষায় থাকবো। তবে এবার আমাদের এই কনভারসেশনটাকে আরেকটু স্পাইসড আপ, আরেকটু গিয়ার আপ করবো, কারণ এবারে আমাদের পর্ব র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ারের নিয়ম আলাদা করে বলার কিছু নেই, বাট আমাদের এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আপনি র্যাপিড ফায়ারের কোনো প্রশ্ন কিন্তু স্কিপ করতে পারবেন না। ও মাই গড, ওকে। সারিকা সাবরিন একজন মা। একদিন ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি আর সারিকা নন, আপনি শাকিরা হয়ে গেছেন, কি করবেন? খুশিতে নাচবো। আপনার আগে ছিল কিন্তু এখন নেই এমন একটা দোষের কথা বলুন। পাংচুয়াল ছিলাম না আগে, এখন আলহামদুলিল্লাহ। আর আগে ছিল এখন নেই এরকম একটা গুণের কথাও বলুন। আমার মনে হয় নাচটা বহুদিন ধরে প্র্যাকটিস করা হয় না। যে খাবার দেখলে ডায়েট ভুলে যান। কাচ্চি বিরিয়ানি। এই মুহূর্তে প্রিয় রং? লাইট পিঙ্ক। আপনার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত কি? আমার মনে হয় এখনো পর্যন্ত আমি এটা ফাইন্ড আউট করিনি বা কোনো ভেবে দেখিনি। যে ভুলের জন্য এখনো আফসোস করেন? ভুলের জন্য আফসোস না করে ভুল থেকে শিখি। আপনার দৃষ্টিতে বাংলাদেশের সর্বকালের সবচাইতে সুন্দরী 3 জন অভিনেত্রীর নাম বলুন। সুবর্ণা মুস্তাফা, জয়া হাসান, মেহজাবিন। আর আপনার চোখে বাংলাদেশের সবচাইতে সুদর্শন 3 জন অভিনেতার নাম বলুন। রাজ্জাক, ফেরদৌস ভাই, সাকিব খান। ডিভা কাকে দেখলে মনে হয়? এখন আমার মেয়েকে। এক্স বয়ফ্রেন্ডের সাথে হঠাৎ লিফটে দেখা হয়ে গেলে কি করবেন? নো কমেন্ট। আচ্ছা, এই এক্সপ্রেশনটা দিবেন যাকে আপনি কখনো ক্ষমা করবেন না। এরকম কেউ নেই। সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে, সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে, ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা, ঠিক যেমন স্যান্ডেলিনা, স্যান্ডেলিনা সোপ। স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। শেহরিশের কোন দিকগুলো নিয়ে আপনি গর্বিত? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ওর পুরোটুক নিয়ে আমি গর্বিত, বাট ইটস আ লং ওয়ে টু গো এখনো পর্যন্ত। ও যেন ওটা সুন্দর ভালো মানুষ হয়ে বড় হয়। নিজের কোন গুজবটি সত্যি হলে সবচাইতে খুশি হবেন? ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বাট এখন কিছুই মাথায় আসছে না। চাকরিজীবী না ব্যবসায়ী, নিজেকে কোন পরিচয়ে আগামী দিনে দেখতে চান? ব্যবসায়ী। জায়েদ খানের ডিগবাজি নিয়ে আপনার মন্তব্য কি? ভেরি এন্টারটেইনিং। এখন তো সবাই অকারণে ভাইরাল হতে চায়, এই প্রসঙ্গে আপনার কি বলার আছে? এটা যার যার নিজস্ব চয়েস। অনেক অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং আমারও আজকে ভীষণ ভালো লাগলো। এবং আমাদের এই স্যান্টালিনা রূপকথা আসার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তবে এখনই শেষ না, স্যান্টালিনার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এই চমৎকার গিফট হ্যাম্পার। থ্যাঙ্কস টু স্যান্ডেলিনা রূপকথা এবং মাছরাঙা রেডি। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা অ্যান্টি এজিং হোম রেমেডিজ দেখাবো। যাদের একটু এইজ হয়ে গেছে, যারা চান যে তার এইজটাকে একটু ডিলে করতে, স্কিনটাকে ভালো রাখতে, তো তাদের জন্য খুবই উপকারী। দেখুন তাহলে কিভাবে তৈরি করবেন। আজকে আমার সঙ্গে আছে মডেল প্রিয়সী। প্রেয়সী, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। প্রেয়সী, কি পড়াশোনা শেষ না না চলছে? চলছে। খুব ভালো। আসলে আমাদের এইজ প্রসেসটা অনেক আগেই শুরু হয়ে যায়, তো সেটাকে আমরা চাইলে একটু স্লো ডাউন করতে পারি। এই জন্য আমাদের এখানে ডিমের এই কুসুম খুবই কাজে দেয়। আমি এগ ইয়কটা নিয়ে নিলাম, হোয়াইটটা আমি রেখে দিলাম। হোয়াইটটা আমার অন্য কাজে লাগে, সেটা আমি পরে দেখাবো। আমি এখানে
রোজ ওয়াটার অ্যাড করে দিচ্ছি। স্মেলটা চলে যাবে, বাট এগ ইয়ক অত্যন্ত উপকারী অ্যান্টি এজিং মাস্কের জন্য। আর এর সাথে যাচ্ছে গ্লিসারিন। আমি দিচ্ছি একটু আমলকি পাউডার, যাবে হলুদ সামান্য একটু, আর চন্দন। স্যান্ডেলউডের একটা চমৎকার গন্ধ আছে, প্রাচীনকাল থেকেই চন্দন রূপচর্চায় ব্যবহার হয়ে এসেছে। আর অ্যাড করছি একটু হানি, মধু। মধু অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিকের কাজ করে, তবে যাদের স্যুট করে না তারা ইউজ করবেন না। এই দেখুন চমৎকার একটা ক্রিমি টেক্সচার চলে এসছে, ঠিক এরকম হবে। এই প্যাকটা আবার আমরা কন্টেনারে করে 2 সপ্তাহের জন্য রেখে দিতে পারি, সমস্যা নেই। নিলাম। এইবার অ্যান্টি এজিং মাস্কটা কেমন করে আপনার উপরে অ্যাপ্লাই করবেন তাই দেখুন। চল। দেখো স্মেল পাচ্ছ না? এটা একেবারে পরীক্ষিত, আমি বহুবার এই প্যাকটা বানিয়েছি, ইউজ করেছি, তো দ্যাটস ওয়াই আমি জানি এটা একটা ফেস প্যাক। একটু এরকমই থাকবে, লাগাতে হবে এইভাবে। এইভাবে লাগিয়ে রেখে দিতে হবে 20 মিনিট। 20 মিনিট পর মুছে যখন ড্রাই হয়ে যাবে তখন একটা মানে সুইট আলমন্ড অয়েল দিয়ে একটা অ্যান্টি এজিং মাসাজ করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি এটা তুলে নিব, আস্তে করে তুলে নিচ্ছি। আসলে এগ ইয়ক একটু পরেই দেখা যায় শক্ত হয়ে যায়, এবং এই মাস্কটা মেখে আপনাকে 20 মিনিট শুয়ে থাকতে হবে। শুয়ে থাকলে যেটা হবে যে ফোনে কথা বলা যাবে না, তাহলে দেখা যাবে যে উল্টো রিঙ্কেলস চলে এসছে। 20 মিনিট পরে তারপর খুব সুন্দর করে মুখটা ধুয়ে দেন। সুইট আমন্ড অয়েল আমি নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো অয়েল নিতে পারেন, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, আরও অনেক রকম অয়েল আছে, চাইলে রোজমেরি অয়েল। এইভাবে মাসাজটা এই একটু ফেসটা ডাউন, ফেসটা ডাউন, এই কারণ আমাদের দেখা যায় বয়স হয়ে গেলে এই জায়গাটাতেই সবচেয়ে আগে সমস্যাটা হয়, মানে স্যাগিনেসটা আমরা যেটা বলি যে ফেসের একটা স্যাগি ভাব চলে আসে, এরকম ডাউন হয়ে যায়। তো এই ডাউনটাকে আপ করার জন্য অলওয়েজ আপওয়ার্ড মাসাজ করতে হবে। এটা যদি কম বয়স থেকেই শুরু করা যায় তাহলে ডাউন আর হবে না, এটা অলওয়েজ আপেই থাকবে। 10টা মিনিট মাসাজ করে যদি ঘুমোতে যান তাহলে আপনার যখন ফেস রিপেয়ারিংয়ের কাজ চলবে তখন ফেসের ব্লাড সার্কুলেশনগুলো অনেক ভালো থাকবে, কাঙ্ক্ষিত যে ফল সেটা আপনি পেয়ে যাবেন। কেমন ফিলিং হচ্ছে বলো? অনেক ভালো। এটা যদি তুমি এখন থেকেই মাসাজটা প্র্যাকটিস করো তাহলে কখনোই তোমার যখন আরও এইজ বাড়বে, কাজ করবে, তখন দেখা যাবে যে প্রপার শেপে থাকবে ফেসটা। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর আনন্দে থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং বদরুল। এই পর্বে আমরা শিখব খুব সহজে কিভাবে অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে পরিত্রাণ পেতে পারি। আমরা মানুষের মূল হলো মন। মনের স্বাস্থ্য যখন অবনতি ঘটে, যখন আপনি আপনাকে চিনতে পারবেন না, তখনই কিন্তু আমাদের ভিতরে এই সমস্যাগুলো মূলত সৃষ্টি হয়। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার মনকে শান্ত করতে হবে, মনের ব্যায়ামটি করতে হবে। এখন পর্যন্ত পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মনের ব্যায়াম হলো ধ্যান। সেজন্য আমরা সবসময় যেটি করব সেটি হলো আমরা মেডিটেশন। চোখ বন্ধ করে প্রথম গভীরভাবে শ্বাস গ্রহণ করব,
এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো। দেখবো আমার ভিতর থেকে কিভাবে টক্সিনগুলো কিংবা বর্জ্য পদার্থগুলো আমাদের কার্বন ডাই অক্সাইড ফরম্যাটে বের হয়ে যাচ্ছে। আমি আরাম বোধ করছি। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমি শক্তিশালী থেকে শক্তিশালী হচ্ছি। আপনার কনফিডেন্স লেভেলকে এইভাবে আপনি চিন্তা করে বাড়াতে থাকবেন। মেডিটেশন করবার পর আমরা একটি প্রাণায়ামা করব, এটির নাম হলো অল্টারনেটিভ নোস্ট্রাল ব্রিদিং। সেজন্য আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে এরকম রেখে, এটিকে নাসাগ্রাম মুদ্রা বলা হয়, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক বন্ধ করব। আমি যখন গভীরভাবে বাম নাক দিয়ে শ্বাস নিব তখন আমার ডান হেমস্পিয়ার অ্যাক্টিভেট হয়। গভীরভাবে শ্বাস গ্রহণ করে এখন ধীরে ধীরে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ব এবং ডান নাক দিয়ে যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করব, শ্বাস গ্রহণ করে বাম নাক দিয়ে ধীরে ধীরে ছাড়বো। এটি খুবই সহজ। আপনি শুধু মনে রাখবেন আপনি যেই পরিমাণ সময় নিয়ে শ্বাস গ্রহণ করছেন তার চেয়ে বেশি সময় নিয়ে ছাড়বেন। এই ডান এবং বাম দুটো নাক দিয়ে আমাদের দুটো হেমস্পিয়ারকে যখন ব্যালেন্স করব তখন আমি যে চিন্তাটা করব চিন্তাটার মধ্যে আমার নিয়ন্ত্রণ থাকবে। আসলে আমাদের চিন্তার মধ্যে নিয়ন্ত্রণ না থাকার মূল কারণ হলো শ্বাসের প্রতি আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, যেটি হলো আমাদের প্রাণ। শ্বাসকে নিয়ন্ত্রণ করে যখন আপনি লং ডিপ করবেন তখন আপনি চাইলেও রাগান্বিত হতে পারবেন না। তার মানে হলো আপনার সব ভিতরে সব সিস্টেমগুলো আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। এই নিয়ন্ত্রণ আমরা করতে পারি না বলেই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন, যার ফলে হলো ভারসাম্যহীনতা হয়, যার ফলে আমাদের সব রোগের সব সমস্যার একমাত্র কারণ। এই ব্রিদিংটি আমরা রেগুলার চর্চা করব। এটি করবার পর আমরা কিছু আসন করব, যে আসনগুলো আমাদেরকে শান্ত করবে। চলুন আমরা সহজ কিছু আসন ডিজাইন করেছি যেন সবাই আমরা করতে পারি। সেজন্য আমরা ট্রি পোজ আসনটি করব বা বৃক্ষাসনা। সেজন্য শরীরের ওজন একটি পাশে নিয়ে অপর একটি পাকে ব্যান্ড করে হাত দুটো বুক মধ্যে রাখবো। যখন আমরা আমাদের ফোকাসকে একটি জায়গায় রাখি তখন আমাদের হ্যাপি হরমোনগুলো, ডোপামিন, এন্ডোরফিন, সেরোটোনিন, যত ভালো হরমোনগুলো আছে সেগুলো সিক্রিয়েশন বেড়ে যায়। এটি কিন্তু আমাদের জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য সবচেয়ে চালিকা শক্তি হলো আমাদের ভিতরের ইনার পিস বা হ্যাপিনেস। কিন্তু আমরা যখন সবসময় অস্থির থাকি, আমাদের মন, চিন্তা, ভাবনা সবসময় অস্থির থাকে, তখন আমাদের ভিতরে ভারসাম্য হয় না, হ্যাপি হরমোনগুলো সিক্রিয়েশন বন্ধ হয়ে যায়, যার ফলে ভিতরে আমরা শক্তি অনুভব করি না, সুখ অনুভব করি না, যার ফলেই কিন্তু বাইরের ছোটোখাটো পরিবেশগুলো আমাদেরকে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে নিয়ে যায়। এই জন্য ইয়োগা এমন একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে মানুষ তার শক্তি এবং প্রকৃত নেচারের সাথে যোগ হতে পারে, যার ফলে সব সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে। এই ভিক্ষাসনাটিও আমরা কমপক্ষে চেষ্টা করব 2-3-4 মিনিট থাকবার পর আমরা একই প্রক্রিয়ায় অপর একটি পাশও নিব। দুটি পাশ হয়ে যাওয়ার পর আমরা ঠিক এভাবেই এখান থেকে গভীরভাবে শ্বাস নিয়ে হাত দুটো সোজা, হাতের পাতা দুটো একসাথে মাথার উপর করে এবার যে কোনো ওজন একটি পাশে রেখে অপর একটি পা তুলে ফেলবো। আপনার মন বিক্ষিপ্ত থাকলে আপনি এই আসনগুলো করতে পারবেন না। আপনি এখনই লক্ষ্য করে দেখুন, আপনার মন যদি খারাপ থাকে আপনি চোখ বন্ধ করে এই আসনগুলো করুন, আপনি সাথেই প্রমাণ পাবেন যে আপনার ভালো লাগা তৈরি হয়ে গেছে। এটিও ঠিক একইভাবে 1 মিনিট সময় থাকবার পর বা বেশি সময় থাকবার পর ধীরে ধীরে অপর পাশটি করে নেব। সর্বশেষ আমরা শবাসনায় শিথিল আসনের মাধ্যমে আমরা আমাদের যোগ চর্চাকে শেষ করব। আশা করি আপনারা এই চর্চার মাধ্যমে নিজের জীবনকে অনেক বেশি সুন্দর করতে পারবেন, সুখী করতে পারবেন। এই প্রত্যাশায় আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্যান্ডেলিনা রূপকথা। তারকার সাথে গল্প, আড্ডা, বিউটি টিপস আর যোগা টিপস, এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন। পুরোটা সময় জুড়ে বরাবরের মতোই আমি ইন্দ্রাণী এসেছিলাম আপনাদের সাথে। আগামী পর্বে নিশ্চয়ই হাজির হয়ে যাব নতুন কোনো তারকাকে নিয়ে, নতুন কোনো বিউটি টিপস আর নতুন যোগা টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন আর মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।